তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অনেকেই ভাবছেন এই ফর্মে আসলে কি কি তথ্য চাওয়া হচ্ছে, কেন এত তথ্য নেওয়া হচ্ছে, কারা টাকা পাবেন আর কারা সমস্যায় পড়তে পারেন, কিভাবে আপনি এই 12 পাতার ফর্ম ফিল আপ করবেন, কোথায় কি লিখতে হবে আপনাকে, যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা এই ফর্ম ফিল আপ করবেন কিনা, নতুনরা আবেদন কিভাবে আবেদন করবেন, কোথায় কি লিখবেন। তাই আজ আমরা পুরো 12 পাতার ফর্মটা এমনভাবে বুঝিয়ে দেব যেন ফর্ম হাতে হাতে নিয়েই আপনি খুব সহজে ফিল আপ করে নিতে পারবেন। তো দেখুন, এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার সেই 12 পাতার ফর্ম, যেখানে প্রথমেই দেখুন লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে দেখুন লেখা রয়েছে প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার যোজনাতে ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনাকে প্রতিটি বিভাগ আপনাকে পূরণ করতে হবে, কারণ পূরণ করা বাধ্যতামূলক বলা হয়েছে। প্রথমেই দেখুন বলা হয়েছে বিভাগ ক্ষেত্র, তারপরে দেখুন লেখা রয়েছে বিকল্প বা ইনপুট, এরপরে রয়েছে নির্দেশনা। প্রথমেই ক বিভাগে পারিবারিক পরিচয় লেখা রয়েছে, সেখানে আপনাকে সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। প্রথম হচ্ছে পরিবারের প্রধানের নাম। আপনি যদি অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে চান এবং আপনি যদি বাড়ির প্রধান না হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির প্রধানের নাম এখানে লিখতে হবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এইখানে আপনাকে লিখতে হবে। পুরো নামটি লিখবেন, আধার কার্ডে যে নামটি রয়েছে সেটাই কিন্তু আপনাকে এইখানে লিখতে হবে। তারপরে জন্ম তারিখ, সেখানে আপনাকে পরিবারের প্রধানের সেই জন্ম তারিখ আপনাকে এখানে লিখতে হবে। তারপরে দেখুন লেখা রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ না মহিলা, সেটা আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে। তারপরে দেখুন 4 নম্বরে লেখা রয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর লিখতে হবে এখানটায়। তারপরে দেখুন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থেকে থাকে তাহলে লিখতে হবে, অর্থাৎ পারিবারিক আইডি বলতে আপনার কাছে যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের আইডি এখানে আপনাকে লিখতে হবে। আর তারপরে দেখুন 6 নম্বরে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য রয়েছেন সেটার সংখ্যা আপনাকে লিখতে হবে। 5 জন হলে 5 জন লিখবেন, 6 জন হলে 6 জন লিখবেন। তারপরে দেখুন ঠিকানা, এখানে আপনাকে আপনার স্থায়ী ঠিকানা সম্পূর্ণভাবে লিখতে হবে, অর্থাৎ পোস্ট অফিস, গ্রাম। এরপরে দেখুন যোগাযোগ নম্বর, অর্থাৎ আপনার মোবাইল নম্বর এখানে দিতে হবে, যেখানে পরিবারের যে প্রধান তার আধার নম্বরে যে মোবাইল নম্বরটি রয়েছে সেটি আপনাকে এই জায়গায় লিখতে হবে। 9 নম্বরে দেখুন লেখা রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর দিতে হবে। এখানে পরিবারের সকল সদস্যের সমস্ত কিছু ডিটেলস আপনাকে দিতে হবে। যেমন আপনি যদি অন্নপূর্ণার জন্যতে আবেদন করতে চান তাহলে এখানে হ্যাঁ লিখবেন, আর তারপরে পরিবারের প্রধানের নাম এই সদস্য নম্বর 1 তে লিখবেন, যেখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তার আধার নম্বর লিখবেন। আর তারপরে আপনার যদি 5 জন সদস্য থাকে এইভাবে আপনাকে 1 2 করে প্রত্যেকটি সদস্যের নাম লিখতে হবে। দেখুন এখানে সদস্য নম্বর 3, সদস্য নম্বর 4, সদস্য নম্বর 5 এইরকম করে আপনাকে লিখতে হবে। তারপরে 10 নম্বরে দেখুন লেখা রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট লিখতে হবে, অর্থাৎ যেখানে আপনার টাকা পাঠানো হবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনাকে এইখানে দিতে হবে। অর্থাৎ আপনার যদি পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি পুরুষ হয়ে থাকেন তাহলে তারই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে দিতে হবে। তারপরে আইএফএসসি কোড দিতে হবে, সদস্য 1-এরও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, অর্থাৎ আপনার বাড়িতে যতজন সদস্য রয়েছে তাদের কাছে যে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা যে যে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর রয়েছে সেইগুলো আপনাকে এইখানে প্রদান করতে হবে একে একে। 5 নম্বর সদস্য পর্যন্ত আপনি সমস্ত কিছু ফিল আপ করবেন। এরপরে আমরা চলে আসবো 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে 11 নম্বরে দেখুন লেখা রয়েছে এপিক নম্বর, অর্থাৎ ভোটার তালিকার অংশ নম্বর আপনাকে এখানে দিতে হবে, যেখানে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর দিতে হবে। তারপরে সদস্য 1 2 করে সমস্ত যে পরিবারের সদস্য রয়েছেন তাদের সকলের এপিক নম্বর আপনাকে এইখানে দিয়ে দিতে হবে। তারপরের বিভাগ রয়েছে দেখুন, যেখানে লেখা রয়েছে অসংরক্ষিত, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী গোষ্ঠী অর্থাৎ পিবিটিজি, এই সমস্তর মধ্যে আপনি যে ক্ষেত্রে পড়েন সেখানে আপনাকে লিখতে হবে। আপনি যদি তপশিলি জাতির মধ্যে পড়েন তাহলে এসসি তে টিক মার্ক দেবেন, অথবা আপনি ওবিসি হলে ওবিসি তে টিক মার্ক দেবেন। তারপরের যে নিয়মটি রয়েছে সেখানে দেখুন বলা হয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। এখানে প্রথমে আপনাকে জানাতে হবে যে আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনাকে হ্যাঁ লিখতে হবে, আর যদি না থাকে তাহলে আপনি না লিখে দেবেন। আর যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন আপনাকে লিখতে হবে, অর্থাৎ আপনি কোন ধরনের ডিজিটাল রেশন কার্ড রাখছেন সেটি আপনাকে লিখতে হবে। AAY,
SPHH, PHH, RKSY2, RKSY1 অথবা ভর্তুকিহীন যা আপনার কাছে রেশন কার্ড রয়েছে সেটি আপনি এখানে টিক মার্ক করে দেবেন। আপনার রেশন কার্ডে লেখা রয়েছে আপনার রেশন কার্ডটি কোন ক্যাটাগরির। তারপরে 3 নম্বরে দেখুন লেখা রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, অর্থাৎ আপনি যদি প্রত্যেক মাসে রেশন তুলে থাকেন মাসে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না তুলে থাকেন তাহলে আপনি এখানে না এ টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে গয়ে দেখুন লেখা রয়েছে বাড়ির ধরন, অর্থাৎ আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। আপনার বাড়িতে যদি 3 বা তার বেশি পাকা বাড়ি থেকে থাকে তাহলে আপনাকে হ্যাঁ টিক মার্ক করতে হবে, আর যদি না থাকে তাহলে না টিক মার্ক করতে হবে। তারপরে দেখুন পারিবারিক জমির মালিকানা, আপনি যদি নিজস্ব জমির মালিকানা হয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর না হলে না লিখে দেবেন। তারপরে আমরা চলে আসবো এবার 4 নম্বর পেজে, যেখানে দেখুন লেখা রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে কত, সেটা আপনাকে লিখতে হবে, যেটা আপনি রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আরোর জমির নথি দেখে এখানে শতক কত হতে পারে আপনার জমি সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে দেখুন লেখা রয়েছে যানবাহন, অর্থাৎ আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যকে অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আপনার কাছে আছে কিনা এখানে লিখতে হবে বা আপনাকে টিক মার্ক করতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, আর যদি না লেখা থাকে তাহলে এই দুটি ঘরে আপনাকে কিছু লিখতে হবে না। তারপরে দেখুন পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, আপনার যদি কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে আপনাকে হ্যাঁ লিখতে হবে, আর যদি না লেখা থাকে না থেকে থাকে তাহলে আপনি না লিখে দিতে পারেন। যদি আপনার কাছে স্বাস্থ্য বীমা থেকে থাকে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের মতো যে কোনো প্রিমিয়াম যদি আপনি দিয়ে থাকেন তাহলে এইগুলো আপনাকে একটা একটা করে প্রত্যেকটা সদস্য যদি থেকে থাকে তাদের সকলের লিখতে হবে। এর পরের বিভাগে দেখুন বলা হয়েছে আয় বা পেশা নিয়ে, অর্থাৎ কোন সদস্যকে আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকেন তাহলে আপনাকে হ্যাঁ লিখতে হবে, আর যদি ইনকাম ট্যাক্স আপনি না দেন তাহলে না লিখে দেবেন। তারপরে দেখুন পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, এবং সাথে সাথে পরিবারের সমস্ত যত সদস্য রয়েছে তাদের সকলের প্যান কার্ড একে একে আপনাকে লিখে দিতে হবে। এরপরে আমরা 5 নম্বর পেজে চলে এসেছি, এখানে দেখুন সদস্য, তারপরে দেখুন কর্মসংস্থানের ধরন, এখানে আপনি কিরকম ভাবে কর্মসংস্থানে আপনি যুক্ত আছেন সেটি আপনাকে লিখতে হবে, অর্থাৎ আপনি কি সরকারি ক্ষেত্রে কাজ করেন তাহলে এখানে টিক মার্ক করতে হবে, বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী তাহলে এখানে টিক মার্ক করবেন, আর যদি আপনি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা ব্যবসায়ী বা মালিক ইত্যাদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে টিক মার্ক করবেন। আংশিক সময়ের কর্মরত হলে অর্থাৎ পার্ট টাইম আপনি যদি কর্মরত হন তাহলে এখানে টিক মার্ক করবেন। এরকম করে পরিযায়ী শ্রমিক বেকার যাই হন না কেন আপনি সেই সমস্ত টিক মার্ক করবেন, আর যদি আপনার এই সমস্ত অপশনের মধ্যে আপনি যদি কাজ না করে থাকেন তাহলে আপনি অন্যান্যতে ক্লিক করে দেবেন, এবং সাথে সাথে সমস্ত যে সদস্য রয়েছে তারা সকলে কোন কোন ক্ষেত্রে কাজ করেন সব এক এক করে আপনাকে টিক মার্ক দিতে হবে। এরপরে আমরা চলে আসবো 6 নম্বর পেজে। 6 নম্বর পেজে দেখুন লেখা রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা লিখতে হবে, অর্থাৎ শিক্ষিত যে প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের সংখ্যা এখানে লিখতে হবে, অর্থাৎ 5 জনের মধ্যে যদি 2 জন শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখানে 2 জন লিখবেন, আর 3 জন যদি পড়াশোনা না করে থাকেন তাহলে এখানে 3 জন লিখে দেবেন। এরপরে আমরা চলে আসব 7 নম্বর পেজে, যেখানে দেখুন বলা হয়েছে কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন অথবা বর্তমান ধারক, অর্থাৎ আপনি যদি এই সাংবিধানিক পদের কোনো মন্ত্রী বা সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার কোনো পদে থেকে থাকেন তাহলে আপনাকে এখানে হ্যাঁ লিখতে হবে, যদি না থাকে তাহলে না করে দেবেন। তারপরে যদি আপনি সেই পদে থেকে থাকেন তাহলে তার সদস্য নম্বর লিখতে হবে। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনি যদি পেনশন পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখতে হবে, না হলে না লিখে টিক মার্ক করে দেবেন। তারপরে কোন সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, আপনার কাছে যদি জিএসটি থেকে থাকে তাহলে আপনি হ্যাঁ লিখবেন, যদি আপনার জিএসটি না হয় তাহলে না লিখবেন, আর যদি আপনার জিএসটি থেকে থাকে তাহলে আপনাকে জিএসটিআইএন নাম্বার এখানে লিখতে হবে। 8 নম্বরে দেখুন লেখা রয়েছে পরিবারের মোট বার্ষিক আয় টাকায় কত লিখতে হবে, অর্থাৎ বছরে আপনি কত টাকা ইনকাম করেন সেটা আপনাকে অঙ্কে এখানে লিখতে হবে। তারপরে দেখুন লেখা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি আপনার থাকে তাহলে আপনাকে এখানে এই ঘরগুলোতে টিকমার্ক করতে হবে, অর্থাৎ আপনি যদি সিএ তে আবেদন করে থাকেন তাহলে এখানে প্রযোজ্য নয় বা প্রযোজ্য আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নম্বর লিখবেন। ইস্যু যদি করা হয়ে থাকে, যদি ইস্যু করা হয়ে থাকে সার্টিফিকেট সিএ এর তাহলে সেই সার্টিফিকেট নম্বর লিখতে হবে। এইরকম করে আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের এই 1 2 3 4 5 যতজন সদস্য আছে তাদের সকলের সিএ সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে এই সমস্ত অপশনগুলো আপনাকে বেছে নিতে হবে। তারপরে দেখুন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড এআরডি
শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি আপনার থেকে থাকে, তাহলে আপনাকে সেই সমস্ত ক্রেডিট কার্ডগুলোর আইডি নম্বর এইখানে লিখতে হবে, বা পরিবারের কারোর যদি থেকে থাকে সেই পরিবারের সদস্যের আইডি কার্ড এখানে লিখতে হবে। যদি এসআইআর এ 2026-এ আপনার নাম বাদ পড়ে থাকে, তবে মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা আপনাকে এখানে বলতে হবে। যদি আপনার নাম এই এসআইআর 2026-এ বাদ পড়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে আপনি হ্যাঁ লিখবেন, আর যদি ট্রাইব্যুনালে আবেদন না করে থাকেন তাহলে না লিখে দেবেন। তারপরে 9 নম্বর পেজে আমরা চলে আসব, যেখানে দেখুন বলা হয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ দিতে হবে। এখানে আপনি আপনার যে শিশু রয়েছে তারা কোন কোন শ্রেণীতে পড়াশোনা করেন, কিভাবে পড়াশোনা করেন, কোনো সরকারি বা বেসরকারি বিদ্যালয় কিনা, সমস্ত কিছু আপনাকে এখানে ডিটেলস দিতে হবে। আপনার যত কটা সদস্য বা শিশু রয়েছে তাদের সকলের এখানে ডিটেলস আপনাকে স্কুলের সমস্ত কিছু দিতে হবে। তারপরে দেখুন লেখা রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থান। আপনার শিশু যদি টিকাকরণ করে থাকে বা টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি টিকাকরণ করা হয়নি তাহলে না লিখে দেবেন। বাড়িতে যত শিশু আছে তাদের সকলের তথ্য আপনাকে এইখানে ইনপুট দিতে হবে। তারপরে দেখুন লেখা রয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। এই মুহূর্তে আপনি যদি কোনো সরকারি সুবিধা পান ডিবিটির মাধ্যমে, তাহলে আপনাকে হ্যাঁ লিখতে হবে, যদি না হয় তাহলে না লিখতে হবে। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সেই প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, অর্থাৎ আপনি সেই প্রকল্প থেকে বেরিয়ে এই অন্নপূর্ণা ভান্ডার যোজনাতে আসতে চান, তাহলে সেটাও আপনাকে হ্যাঁ অথবা না এর মাধ্যমে জানিয়ে দিতে হবে। তারপরের আপডেটে আমরা চলে আসব, অর্থাৎ 12 নম্বর পেজে আমরা চলে আসব, যেখানে দেখুন বলা হয়েছে ঘোষণা এবং সম্মতিপত্র। এখানে আপনাকে এই সমস্ত ডিটেলস আপনি যেগুলো লিখলেন বা টিকমার্ক করলেন সেই সমস্ততে আপনাকে সম্মত হতে হবে, সেখানে আপনি টিকমার্ক করে দেবেন এই সম্মততে। তারপরে সমস্ত কিছু ভালোভাবে বিষয়ে পড়ে নেবেন। দেখুন এখানে দ্রষ্টব্য বলে দেওয়া হয়েছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে থাকেন। আর আপনি যদি এই সমস্ত ফর্মের যে 12টি পাতা রয়েছে সমস্ত ফর্ম যদি আপনি ভালো করে ফিল আপ করে নেন এবং একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকলে আপনি এখানে সাইন করে দেবেন, অর্থাৎ স্বাক্ষর করে দেবেন। সই করা হয়ে গেলেই আপনার এই ফর্মটি ফিল আপ করা পূর্ণ হয়ে যাবে। আর এর পরের নিচে যে লাস্টে যে এই যে তথ্যগুলো লেখা রয়েছে এগুলো আপনাকে কিছু করতে হবে না, এগুলো সরকারি আধিকারিকরা অর্থাৎ যারা তথ্য যাচাই করবেন তারা এখানে সব লিখে দেবেন, আপনাকে কিছু লিখতে হবে না। এবং আপনি এখানে আপনার যে আবেদন করলেন তার তারিখ, স্থান সমস্ত কিছু দিয়ে আপনি আপনার কাছে যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড যে সমস্ত ডকুমেন্ট আপনার কাছে আছে সমস্ত কিছু আপনি এখানে সাবমিট করে দেবেন। তাহলেই আপনার অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম ফিল আপ করা হয়ে যাবে। আপনি আপনার পঞ্চায়েত, বিডিও, মিউনিসিপ্যালিটি যে কোনো জায়গায় গিয়ে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে পেজ টু পেজ ধরে দেখিয়ে দিলাম কিভাবে অন্নপূর্ণা ভান্ডার যোজনাতে আপনি আবেদন করবেন এবং ফিল আপ করবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওটি সমস্ত মহিলাদের কাছে শেয়ার করবেন যাতে সকলেই এই আপডেটটি জানতে পারেন এবং ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় বুঝে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।